আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। সন্ধ্যা নামার পর থেকে শব্দটা শুরু হয়েছিল। একটা অদ্ভুত ওয়াক ওয়াক টাইপের শব্দ। মাঝরাতে শব্দটা এত বাড়ল যে শতদ্রু আর রাকেশ দুজনেরই ঘুম ভেঙে গেল। মশার উপদ্রবের ভয়ে জানালা বন্ধ করা, তবু শব্দটা বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকছে। ঝিলের পাড় থেকেই আসছে শব্দটা। তারা দুজনেই শহরের ছেলে। এই শব্দের সঙ্গে তারা পরিচিত নয়। ঘুম জড়ানো গলায় রাকেশ বলল, কিসের শব্দ বলতো? বড় বিচ্ছিরি শব্দ। শতদ্রু ঘুমের ঝড়েই বলল, কিসের শব্দ জানা নেই, যতদূর মনে হচ্ছে কোনো কিছু একটা ডাকছে। আর সকালে স্থানীয় কোনো লোককে জিজ্ঞাসা করলে সে নিশ্চয়ই বলতে পারবে। তবে এ বাড়ির কাছাকাছি তো আর কোনো ঘর বাড়ির লোকজন দেখলাম না, একদম ফাঁকা জায়গা। রাকেশ জবাব দিল, লোকজন নিশ্চয়ই আছে, কাছেই একটা গ্রাম আছে বলে শুনেছি। আসলে কলকাতা থেকে এখানে পৌঁছাতে সন্ধ্যা নেমে গেল বলে লোকজন চোখে পড়েনি। গ্রামের লোকেরা সন্ধ্যা নেমে গেলেই সব ঘরে ঢুকে যায়, তার উপর শীতও পড়ে গেছে। এ কথা বলে একটু থেমে এরপর সে বলল, সন্ধ্যাবেলাতে যেটুকু দেখলাম তাতে জায়গাটা কিন্তু বেশ লেগেছে আমার। অনেকদিন ধরে এমনই একটা জায়গা আমি খুঁজছিলাম। ধানুকা যখন আমাকে এ জায়গার ভিডিও ক্লিপ দেখালো, তখন তা দেখেই জায়গাটা আমার পছন্দ হয়ে গিয়েছিল। লিজ ভিডিও সেরে ফেললাম। এই বাড়িটা এখানে যে বানিয়েছিল সেও নাকি কলকাতারই লোক ছিল। তারপর বাড়িটা সে ৩০ বছর আগে ধানুকার বাবাকে বেচে দেয়। এতদিন ধরে ফাঁকাই পড়েছিল বাড়িটা, মাঝে মাঝে অবশ্য সে ইয়ার দোস্ত নিয়ে মাল খেতে ফুর্তি করতে আসতো এখানে। যাই হোক, রিসোর্ট তৈরির পক্ষে এমন নিরিবিলি জায়গাই আদর্শ। কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার পথ। এখানে যদি রাত কাটাতে ইচ্ছা নাও হয়, তবুও বাবু বিবিরা এখানে এসে সারাদিন ফুর্তি করে ফিরে যেতে পারবে। শতদ্রু জানতে চাইল, এই বাড়িটা বড় হলেও বেশ পুরনো ধরনের। এই বাড়িটা কি করবি? রিমডেলিং করে নিবি নাকি এমনই থাকবে? রাকেশ বলল, রিমডেলিং তো করতেই হবে। লোহার গরাদ বসানো জানালাগুলো সব পাল্টাতে হবে, মেঝেতে টাইলস বসাতে হবে, সব থেকে বড় ব্যাপার ঘরগুলোর সঙ্গে অ্যাটাচড বাথরুম বানানো। এ বাড়িটার সামনের অংশ যে ফাঁকা জমিটা আছে সেটা পুরোটাই আমার, ৩ বিঘা জমি। জায়গাটা ঘিরে জমিটার ভিতর বেশ কয়েকটা এসি কটেজ বানাবো। আর পিছনে ঝিলের পাড়ে কিছুটা অংশ ঘিরে বোটিংয়ের ব্যবস্থা রাখবো। ওটাই হবে রিসোর্টের অ্যাট্রাকশন। আর দোলনা, স্লিপ বেঞ্চ, ছোট ভীমের মূর্তি এসব বসাবি না? জানতে চাইলো শতদ্রু। রাকেশ জবাব দিল, হ্যাঁ, ওসব বসিয়ে ছোট পার্কের মতো বানাবো। তবে কি জানিস, এসব রিসোর্টে কিছু মানুষ বাচ্চা নিয়ে এলেও অধিকাংশ কাপলই বাচ্চা নিয়ে আসে না, আসে নিভৃতে সময় কাটাতে, মজা নিতে, বাচ্চা পয়দা করার কাজ করতে। এসব জায়গাতে যারা সময় কাটাতে আসে তাদের বেশিরভাগ নারী পুরুষ, স্বামী স্ত্রীও নয়। রাকেশের কথা শুনে শতদ্রুর ঘুম চোখে হেসে বলল, তা যা বলেছিস, তবে আমি কখনো এলে থাকতে দিস কিন্তু। রাকেশ হেসে জবাব দিল, তা দেব, তুই আমার ছোটবেলার বন্ধু বলে কথা। কিন্তু তুই এত দিনেও একটা লাইফ পার্টনার, দূরে থাক সেক্স পার্টনারও জোটাতে পারলি না। কথাটা শুনে শতদ্রু বলল, সবার কপালে কি সবকিছু জোটে বল? তবে তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ঝাড়া হাত পা নিয়ে একলা বেশ আছি। বউ হোক বা প্রেমিকা, তাদের নিয়ে কি হাঙ্গামা কম হয়? চারপাশে তো তাই দেখি। কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? কত রকম কৈফিয়ত। তুই যখন কাল রাতে ক্লাবে তোর সঙ্গে আমাকে এখানে আসার কথা বললি,
তখন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমারও সব বউ প্রেমিকার ঝামেলা নেই, তাদের মন রক্ষা করে চলার ব্যাপারও নেই বলে। শতদ্রু কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে সেই ওয়াক ওয়াক শব্দটা বেশ জোরে শোনা গেল। বাইরে রাত্রির নিস্তব্ধতা যেন ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো সেই শব্দে। শতদ্রু তা শুনে বলল, কিন্তু এ যা শব্দ শুনছি, এমন শব্দ যদি রোজ রাতে শোনা যায়, তবে তো রিসোর্টের কোনো গেস্ট এক রাতের বেশি এখানে টিকবে বলে মনে হয় না। তাদের সারা রাত জেগেই কাটাতে হবে। রাকেশ বলল, কাল সকালে জানার চেষ্টা করতে হবে কিসের শব্দ এটা। শব্দটা সত্যি খুব বিরক্তিকর। কিন্তু এরপরই সেই শব্দটা উচ্চ গ্রামে ওঠার পর একসময় ধীরে ধীরে থেমে গেল। বাইরের পৃথিবীতে যেন অসীম নিস্তব্ধতা নেমে এলো। চাদর মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল তারা দুজনেই। কিছুক্ষণের মধ্যেই আবার ঘুম নেমে এলো তাদের চোখে। শীতের সকাল, বেশ একটু বেলা করেই ঘুম ভাঙল শতদ্রুদের। জানালা খুলতেই একরাশ আলো ছড়িয়ে পড়ল ঘরের ভিতর। জানালা দিয়ে বাইরে তাকাতেই তাদের চোখ পড়ল ঝিলটা। বলতে গেলে ঝিলের পাড় ঘেঁষেই দাঁড়িয়ে আছে এই বাড়িটা। পেছনের বারান্দা দিয়ে নামলে কিছুটা ফাঁকা জমি, তারপরেই জলাশয় শুরু হয়েছে। তাদের ঘরের জানালার ঠিক সোজাসুজি বিরাট একটা ঝাঁকড়া আম গাছ দাঁড়িয়ে আছে ঝিলের ঠিক গায়ে। এই বাড়িতে আরো ২টো রাত থাকার কথা তাদের। এ দুদিনের মধ্যে এখানে কিছু কাজকর্ম সেরে রাখবে রাকেশ। তাদের খাবারের কোনো সমস্যা হবে না। ২-৩ দিনের মতো রসদ, রান্নার উপকরণ সবই তারা গাড়িতে সঙ্গে এনেছে। শতদ্রু ভালো রাখতে পারে, দিব্যি ২টো দিন কেটে যাবার কথা। তারা দুজনে যে ঘরটাতে আছে সে ঘরে খাট, বিছানা সবই আছে। লাগোয়া বাথরুম আছে। বিছানা ছেড়ে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই তারা ফ্রেশ হয়ে নিল। তারপর চা বিস্কুট খেয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো তারা। তারপর বাড়িটাকে বের দিয়ে বাড়ির পেছনের অংশ এসে উপস্থিত হলো। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো ঝিলের পাড়ে। গাছটা যেখানে রয়েছে তার ঠিক কাছাকাছি জায়গাতে। সেখান থেকে বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে জলের বুকে। ঝাঁকড়া আম গাছটা সেই সিঁড়ি আর তার সামনে জলের বুকে বেশ কিছুটা জায়গা জুড়ে ছায়া রচনা করেছে। জলের রং স্বচ্ছ, পাড়ের সামনের অংশে জলের নিচে জলজ গাছ আর শৈবাল দাম স্পষ্ট দেখা যাচ্ছে। মৃদু জল তরঙ্গের তীর তীর করে সেগুলো কাঁপছে। সামনে তাকিয়ে তারা বুঝতে পারল ঝিলটা অনেক বড়। কিছুটা তফাতে বাঁক নিয়ে অন্যদিকে হারিয়ে গেছে সেটা। তার দুপারেই সবুজের সমারোহ, ছোট বড় গাছ, ঝোপঝাড় আর ঝাঁঝি। দামের মতো জলজ উদ্ভিদও আছে জলাশয়ের পাড়ে, তবে কোনো লোকজন নেই। কয়েকটা মাছরাঙা পাখি শুধু উড়ে বেড়াচ্ছে ঝিলের বুকে। চারপাশটা দেখে নিয়ে রাকেশ প্রথমে বলল, এখানে বেডনিং এর ব্যবস্থা করলে দারুণ ব্যাপার হবে, তাই না? তাছাড়া কেউ সাঁতার কাটতে চাইলে সে ব্যবস্থাও রাখবো। বেশ পরিষ্কার জল, দেখে আমার নিজেরই সাঁতার কাটতে ইচ্ছা হচ্ছে। শীতকালে ঝিল পুকুরের জল কিন্তু বেশ গরম থাকে। ছোটবেলায় উত্তরপ্রদেশে আমি যখন দেশের বাড়িতে যেতাম, তখন সেখানে পুকুরের জলে স্নান করতে নেমে ব্যাপারটা আমি খেয়াল করেছি। কলকাতার লোকের জলে নেমেও দেখেছি শীতকালে লেকের জল বেশ গরম, মানে আরামদায়ক থাকে। কথা বলার পর একটু থেমে সে বলল, আমি ছোটবেলা থেকেই কলকাতায় বড় হলেও আমি তো আদতে বাঙালি নই। তুই জন্মসূত্রেই বাঙালি। আমার থেকে ভালো বাংলা জানিস। এই রিসোর্টের জন্য একটা ভালো বাংলা নাম ঠিক করতো। বেশ ক্যাচি নাম, যা শুনে পাবলিক এখানে ছুটে আসবে। শতদ্রু বলল, জায়গাটা বেশ নিরিবিলি। তুই রিসোর্টের নাম নিরিবিলি রাখতে পারিস। যেসব নারী পুরুষ একান্তে সময় কাটাতে চায় তাদের কাছে অ্যাট্রাকটিভ হবে নামটা। রাকেশ তার কথার জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কাছের
গাছটার গুড়ির আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো একটা লোক। তাকে দেখে কথা থামিয়ে দিল রাকেশ। লোকটা এসে দাঁড়ালো তার সামনে। মাঝবয়সী লোক, রোগা, ডিগডিগে চেহারা। গলাটা বেশ সরু, লম্বা। মাথায় ছোট ছোট চুল, পরনে একটা ভেজা গামছা। শতদ্রুদের দেখে লোকটা মৃদু বিস্মিতভাবে প্রশ্ন করল, বাবুরা, এখানে কোথা থেকে এলেন? লোকটাকে ভালো করে দেখে নিয়ে রাকেশ বলল, আমার নাম রাকেশ সিং। আমি এখানেই এই বাড়ি জমি জায়গা নিয়েছি। এখানে আমি একটা রিসোর্ট, ওই হোটেলের মতো বানাবো। তুমি কে, কোথায় থাকো? লোকটা জবাব দিল, আমার নাম বগা, আমি এখানেই থাকি। লোকটার নাম শুনে শতদ্রু হেসে বলল, বগা? বেশ অদ্ভুত নাম তো। লোকটা বলল, আসলে আমার গলাটা বকের মতো লম্বা তো, আর আমি এই নিশি বকের ঝিলে মাছ ধরি, তাই আমাকে লোকে বগা মানে বক বলেই ডাকে। বগা নামের লোকটার কথা শুনে রাকেশ বলল, নিশি বকের ঝিল? নিশি বকটা আবার কি? লোকটা বলল, এমনি সাদা বক তো নিশ্চয়ই দেখেছেন বাবুরা। নিশি বক হলো তার থেকে একটু বড় ধরনের বক, তবে তাদের পিঠ ও মাথার রং কালো হয়। নিশি অর্থাৎ শুধু রাত্রিবেলায় ওরা শিকার ধরতে বেরোয় বলে ওদের নিশিবক বা রাত চড়া বলে। ঝিলে রাতে ওদের দেখা মেলে বলেই ঝিলেই এই নাম। এই আম গাছেই ওদের ডেরা। বগা নামের লোকটার কথা শুনে তারা দুজন তাকালো গাছের মাথার দিকে। কিন্তু গাছটা এত ঘন যে নিচ থেকে ডালপালার ভেতর কিছুই দেখা যায় না। তবে তারা খেয়াল করলো যে গাছের নিচে ঝোপঝাড় পাতার গায়ে সাদা রঙের পাখির বিষ্ঠা ছড়িয়ে আছে। শতদ্রু এবার গত রাতের শব্দের ব্যাপারটা অনুমান করে বলল, রাতে কি ওরা ওয়াক ওয়াক শব্দে ডাকে? কাল রাতে অমন শব্দ শুনেছি। বাবা বলল, হ্যাঁ বাবু, ওরা ওভাবেই রাতে ডাকে। শীত শেষ হয়ে বসন্তকাল আসছে, এ সময় ডিম পাড়ে, আর এই শীতের শেষে ওরা মিলিত হতে শুরু করে। এ সময়ে ওদের ডাক বাড়ে, মিলনের আনন্দে ওরা চিৎকার করে। তার কথা শোনার পর রাকেশ একটু ভেবে নিয়ে শতদ্রুকে বলল, তবে এখানে বোটিংয়ের ব্যবস্থা করতে হলে পাড়টাকে ভালো করে বাঁধাতে হবে, গাছটাকেও কেটে ফেলতে হবে, আর তাতে রাতের চিৎকারটাও কমবে। ভাবছি গাছ কাটার ব্যাপারটা এ দুদিনের মধ্যেই সেরে নেব। রাকেশ কথাটা শতদ্রুকে বললেও কথাটা শুনে বগা নামের লোকটা বলে উঠল, এ কাজ করতে যাবেন না বাবু, আপনার ক্ষতি হবে গাছ কাটলে, নিশি বকের বাসা ভাঙলে। এ কথা শুনে রাকেশ বলল, এ জমি আমার, আমার জমির গাছ আমি কাটবো, ক্ষতি হবে কেন? এ প্রশ্নের জবাবে লোকটা মৃদু চুপ করে থাকার পর বলল, লোকে বলে যারা এই ঝিলের জলে ডুবে মরে বা ঝিলের পাড়ে অপঘাতে মরে তারা সবাই নিশিবক হয়ে এই গাছেই আশ্রয় নেয়। নিশিবক আসলে মানুষের প্রেতাত্মা। রাতের বেলা বেরিয়ে ঝিলের মাছ ধরে, সাপ, ব্যাঙ এসব খায়। এমনকি ঝিলে ভেসে আসা মানুষের মরাও খায়। ওদের বাসা ভাঙলে আপনার ক্ষতি হবে বাবু। কথাটা শুনে হো হো করে হেসে উঠল রাকেশ। বলল, তবে ভূত তাড়ানোর কাজটাই আগে করতে হবে দেখছি। বগা, গাছ কাটার জন্য তুমি যদি লোক খুঁজে আনো তবে তোমাকে কিছু পয়সা দেব, নইলে আমরা নিজেরাই লোক ধরে আনবো। বগা নামের লোকটা এবার বেশ উত্তেজিতভাবে বলল, আবারও বলছি বাবুরা, এটা ওদের মিলনের সময়, নতুন বাসা বেঁধেছে। নিশিবকের দল ডিম পাড়ার জন্য এ কাজ আপনারা করবেন না। এ কথা শুনে রাকেশ আবারও হেসে উঠে বলল, ভূত হবার পরও এখানকার লোকদের মজা লোট, বাচ্চা পয়দা করার দারুণ শখ দেখছি। বগা, তোমারও এই নিশিবকদের মতো সাজ জাগে না? বগা নামের লোকটা প্রশ্নের জবাব না দিয়ে বলল, বাবুরা চলে যান, এ জায়গা ছেড়ে চলে যান, মিলনের ঋতুতে ওদের বিরক্ত করবেন না। লোকটার মুখ থেকে চলে যাবার কথা শুনে এবার ক্ষেপে গেল রাকেশ। ধমকের সুরে বগার উদ্দেশ্যে সে বলল, অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা শুনছি, আমার জায়গা ছেড়ে আমাকেই চলে যেতে বলছো?
তোমাকেই যেন আমার জমির সীমানার মধ্য এই গাছ বা বাড়ির আশেপাশে না দেখি। চলে যাও এখান থেকে। বগা নামের লোকটা আর কিছু বলল না। অদ্ভুত দৃষ্টিতে কয়েক মুহূর্ত রাকেশের দিকে তাকিয়ে পেছন ফিরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমগাছের দিকে, ঝিলের পাড়ের ঝোপঝাড়ের আড়ালে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ছেড়ে তারা দুজনেই বেরিয়ে পড়ল বড় রাস্তা ধরে। মাইল ২ এগোবার পরই গঞ্জর মতো একটা জায়গা উপস্থিত হলো তারা। অনেক লোকজন, দোকানপাট সেখানে। একটা করাত কল দেখতে পেয়ে সেখানে গাড়ি থামাল রাকেশ। করাত কলের মালিককে গাছ কাটার কথা বলতেই রাজি হয়ে গেল লোকটা। সে বলল পরদিন ভোরেই সে গাছ কাটার লোক পাঠাবে। এরপর সেই গঞ্জ থেকে আরও কিছু প্রয়োজনীয় খবর সংগ্রহ করে রান্নার মাংস কিনে দুপুরের মধ্যেই আবার সেই বাড়িতে তারা ফিরে এলো। দুপুরে রান্না খাওয়া সেরে টানা ঘুম দেবার পর বিকেলবেলা বাড়িটার ঘরগুলো দুজনে ভালো করে ঘুরে দেখল। দীর্ঘদিনের অব্যবহারের ফলে বাড়ির পেছনের দিকের ঘরগুলো বেশ নোংরা হয়ে আছে। পাখির বিষ্ঠা আর পালক ছড়িয়ে আছে সেসব ঘরে। হয়তো সেসব নিশি বগদের হতে পারে। গরাদ বসানো থাকলেও কয়েকটা ঘরের জানালার পাল্লা খসে গেছে। হয়তোবা গরাদের ফাঁক গলে ঘরে ঢোকে নিশি বগের দল। বাড়ির পেছনের অংশ ভালো করে মেরামত করে নিতে হবে রাকেশকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো সময়। কিছুক্ষণ চারপাশ কালো অন্ধকারে ঢেকে যাবার পর ঝিলের মাথায় চাঁদ উঠল। তারপর রাত একটু বাড়ার পর ধীরে ধীরে ঝিলের দিক থেকে ভেসে আসতে শুরু করলো নিশি বগদের সেই ওয়াক ওয়াক ডাক। রাত যত বেড়ে চলল তত বাড়তে লাগলো সে শব্দের তীব্রতা। তীব্র কামের তাড়নায় সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে মিলনের জন্য ডেকে চলছে বকের দল। বাইরে থেকে ভেসে আসা সে শব্দ শুনতে শুনতে রাকেশ বলল, আজ রাতে যত পারুক ভালোবাসা করে নিক পাখিগুলো। কাল রাতে গাছটাও থাকবে না, আর ডাকাডাকিও থাকবে না। শতদ্রু বলল, গাছটা কি সত্যি এখনই কাটার দরকার ছিল? রাকেশ বলল, কয়েক মাস পর কাটলেও চলতো, কিন্তু এখন কাটবার ব্যবস্থা করলাম ওই বগা নামের লোকটার কথার জন্য। কিছুদিনের মধ্যেই রিসোর্টের কাজ শুরু হবে, আর নানান লোক কাজ করতে আসবে এখানে। তারা যদি শোনে ওই গাছে ভূতের বাসা আছে, তবে তা রটে যেতে পারে। ভবিষ্যতে সেজন্য ক্ষতি হতে পারে ব্যবসার। তাই এখনই গাছটা কাটা দরকার। নানা গল্প করতে করতে নিশিবকের ডাক শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল দুজন। পরদিন ভোরের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই বাড়ির বাইরের লোকজনের হাক ডাক শোনা গেল। কথা মতো করাত কলের লোকজন এসে উপস্থিত হয়েছে গাছ কাটার জন্য। রাকেশ আর শতদ্রু ঘর থেকে বাইরে বেরিয়ে গাছ কাটার লোকদের সঙ্গে বাড়ির পেছনে ঝিলের পাড়ে গাছটার কাছে উপস্থিত হল। সকলের আলো ছড়িয়ে পড়েছে ঝিলের বুক। মৃদু বাতাসে কাঁপছে জল। মাছরাঙার দলও ওড়াওড়ি শুরু করছে। ঝিলের বুকে চারপাশে বেশ ঝলমলে পরিবেশ। তবে আম গাছটার দিকে তাকিয়ে শতদ্রুর মনে হলো গাছটা যেন কেমন থম মেরে দাঁড়িয়ে আছে কোনো অজানা আতঙ্কে। হয়তোবা সে বুঝতে পারছে তার মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়েছে লোকগুলো। তবে একটা পাতাও নড়ছে না। গাছটার দিকে তাকিয়ে তার প্রতি বেশ একটু মায়া জাগলো শতদ্রু। তার মনে হলো গাছটা যদি নিজের হতো তবে সে গাছটা কাটতো না। তার কারণ গাছটা ভূত প্রেতের আশ্রয়স্থল বলে নয়, রাকেশের মতো সেও ওসব বিশ্বাস করে না। গাছটা শতদ্রু কাটতো না গাছ ছায়া দেয় বলে, গাছের প্রাণ আছে বলে, গাছ পশু পাখির আশ্রয়স্থল বলে। বড় বড় গাছগুলো দেখলে শতদ্রু তাদের কেমন যেন মানুষ বলে মনে হয়। দুজন শক্ত সমর্থ লোক বড় বড় করাত, কোঠার, মোটা রশি এসব নিয়ে তৈরি হয়ে এসেছে। দক্ষ লোকগুলো বলল দুপুরের মধ্যেই গাছটাকে তারা মাটিতে নামিয়ে ফেলতে পারবে। সকাল 7টা বাজে কাজ শুরু করে দিল তারা। কয়েকজন লোক উঠে পড়ল গাছে। তারা গাছের ডালে কুঠারের আঘাত শুরু করতেই কাঁপতে লাগলো গাছ। আর তারপরই গাছের ডালপালার আড়াল থেকে জেগে উঠল সেই ওয়াক ওয়াক শব্দ। না,
এই ডাকে মিলনের আহ্বান নেই, আতঙ্ক মিশে আছে এ ডাকের মধ্যে। আর তারপরেই নিশিবকদের দেখতে পেল শতদ্রুরা। গাছের আড়াল থেকে বেরিয়ে প্রাণ ভয়ে উঠতে শুরু করলো নিশিবকের দল। তাদের ওড়ার ভঙ্গি দেখে শতদ্রুর মনে হলো দিনের আলোতেই রাতচরা বকের দল যেন চোখে দেখতে পাচ্ছে না। উঠতে উঠতে তারা নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে অথবা গাছে ধাক্কা খেয়ে ছিটকে পড়তে লাগলো ঝোপে ঝাড়ে। তা দেখে রাকেশ শেষে বলল, ওই বগা নামের লোকটা এখানে থাকলে এখন দেখতে পেত ভূতপ্রেতদের কি অবস্থা। ওড়াউড়ি করতে করতে জলে মাটিতে ছিটকে পড়ে একসময় হারিয়ে গেল নিশিবকের দল। গাছ কাটা এগিয়ে চলল, ডালপালার সঙ্গে সঙ্গে অপর থেকে খসে পড়তে লাগলো নিশিবকের ভাঙা বাসাগুলো। লোকগুলো সত্যি এ কাজে দক্ষ। বেলা 12টার মধ্যেই এত বড় গাছটাকে তারা মাটিতে শুয়ে ফেলল। যাবার আগে তারা বলে গেল যে বিকেল বা পরদিন সকালে তারা গাড়ি করে গাছের গুড়ি ডালপালা করাত কলে নিয়ে যাবে। লোকগুলো চলে যাবার পর নিশ্চিন্ত মনে দুপুরের রান্না খাওয়া সারল তারা। বেলা 2টো বাজে, বাইরে নিঝুম দুপুর। জানালা দিয়ে ঝিল দেখা যাচ্ছে, গাছের গুড়ি ডাল পড়ে আছে ঝিলের পাড়ে। গাছটা না থাকায় সে জায়গায় কেমন যেন একটা অদ্ভুত শূন্যতা সৃষ্টি হয়েছে। সেদিকে একবার তাকিয়ে একটু গড়িয়ে নেবার জন্য বিছানায় শুয়ে পড়ল শতদ্রু। রাকেশের দুপুরে ঘুমোবার অভ্যাস নাই। সে শতদ্রুকে বলল, তুই ঘুমিয়ে নে, আমি বাড়িটা ঘুরে দেখি। কথা বলে ঘর থেকে সে বেরিয়ে গেল, কিন্তু মিনিট 10কের মধ্যেই আবার সে ঘরে ফিরে এলো। শতদ্রু তখনও ঘুমায়নি। রাকেশ ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, উঠে পড়, তোকে একটা অদ্ভুত মজার দৃশ্য দেখাবো। তবে কোনো শব্দ করবি না, একদম পা টিপে টিপে আসবি আমার পেছনে। রাকেশের কথা শুনে বিছানা ছেড়ে উঠে পড়ল শতদ্রু। ঘরের বাইরে বেরিয়ে রাকেশ শতদ্রুকে নিয়ে উপস্থিত হলো বাড়ির পেছনের অংশে। তারপর ইশারায় একটা ঘর দেখিয়ে নিঃশব্দে শতদ্রুকে নিয়ে এগোলো সে ঘরের। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, তবে জানালার একটা পাল্লা ভাঙা। সেই জানালার কাছে উপস্থিত হয়ে শতদ্রুকে সে উকিয়ে দিতে ইঙ্গিত করল ঘরের মধ্যে। সাবধানে ঘরের ভেতর উকিয়ে দিল শতদ্রু। তার চোখে ধরা দিল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ঘরের এক কোণে রয়েছে একজন নারী ও একজন পুরুষ, বিবস্ত্র, মিথুন কার্যে লিপ্ত তারা। সেই নারী পুরুষ এমনভাবে মিলিত হচ্ছে যেন রহিত অবস্থায় আছে। মেয়েটার গলা থেকে বেরোনো চিৎকারের শব্দও যেন অনেকটা নিশিবকের ডাকের মতোই শোনাচ্ছে। ঘরের কোণটা আধা অন্ধকার হলেও পুরুষটাকে চিনতে পারল শতদ্রু। আর এ যে সেই বগা, তবে নারীর বয়স তার থেকে বেশ কম বলেই মনে হলো। কিশোরী বা যুবতী হবে সে। ঘরের ভেতরের দৃশ্য দেখে নেবার পর জানালার পাশ থেকে সরে এলো শতদ্রু। ঠিক সেই সময় রাকেশ একটা কাজ করলো। নিঃশব্দে দরজার গায়ে লাগানো ফুরকোটা আটকে দিল। তারপর সে শতদ্রুকে ইশারায় বলল ফেরার জন্য। সে ঘর থেকে কিছুটা এগোবার পর শতদ্রু বিস্মিতভাবে জানতে চাইল, দরজায় হুড়কো দিলি কেন? তোর মতলবটা কি? রাকেশ বলল, তেমন কিছু না, বাইরে বেরোতে না পেরে ওরা যখন ভয় পেয়ে চিৎকার করবে তখন গিয়ে দরজা খুলে দেব। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস বগা নামের লোকটা কেন আমাদের কাছে নিশিবক ভূতের গল্প ফেলেছিল, কেন আমাদের এখান থেকে চলে যেতে বলছিল। আসলে লোকটা বদমাইশ। সে এসে ফুর্তি করে এখানে, তাই ভূতের ভয় দেখিয়ে আমাদের এ জায়গা থেকে তাড়াতে চাইছিল। এরপর যাতে লোকটা আর এ মুখ না হয় সে কারণেই কিছু সময়ের জন্য ওকে আটকে রাখার ব্যবস্থা করলাম। কথা বলতে বলতে ঘরে ফিরে এলো তারা। দুপুর গড়িয়ে বিকাল হলো এক সময়, কিন্তু সে ঘরের দরজা ধাক্কাবার বা ডাকাডাকির কোনো শব্দ এলো না। রাকেশ বলল, হয়তো ওরা ঠিক বুঝতে উঠতে পারছে না দরজাটা কিভাবে বন্ধ হলো, অথবা সংকোচে চিৎকার করতে পারছে না, দেখে যাক কি হয়। কথা বলার পর সে বলল, সঙ্গে একটা হুইস্কির বোতল এনেছি, তা নিয়ে আজ সন্ধ্যায় এই প্রপার্টির লিজ নেবার ব্যাপারটা সেলিব্রেট করব। বিকাল শেষ হয়ে সন্ধ্যা নামলো এক সময়। নিশিবকের ঝিলে নেমে এলো অন্ধকার।
বাইরে অন্ধকার নামার পর জানালা বন্ধ করে একটা বড় মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যা স্বরে বসে পড়ল তারা দুজন। হুইস্কির বোতল খুলতে খুলতে রাকেশ বলল, দুদিন রাতে ওরা তো হতচ্ছাড়া বকগুলো ডাকে ভালো করে ঘুমই হলো না। আজ সে উপদ্রব হবে না বলেই মনে হয়। তাছাড়া হুইস্কি পেটে পড়বে, রাতে ঘুমটাও ভালোই হবে। করাতকলের লোকগুলো বিকালে যখন এলো তা তখনই নিশ্চয়ই সকালে আসবে। তাদের কিছু বুঝিয়ে দেবার পর একটু বেলার দিকে কলকাতা ফেরার জন্য রওনা দেব। রাকেশ বোতলটা খোলার পর দুটো গ্লাস পানি ঢালতে ঢালতে শতদ্র বলল, এখনো কিন্তু এই ঘরটা থেকে কোনো শব্দ এলো না। কেমন যেন অদ্ভুত লাগছে। রাকেশ বলল, তেমন হলে কাল সকালে গিয়ে দরজা খুলব। সারা রাত আটকে থাক ব্যাটারা। ওদের কথা না ভেবে আমরা এখন সেলিব্রেশন শুরু করি। চিয়ার্স। একথা বলে গ্লাস উঠিয়ে নিল সে। শুরু হলো মদ্যপান। আর তার সঙ্গে নানা গল্প। অন্ধকার কেটে গিয়ে ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করলো ঝিলের উপর। বেড়ে চলল রাত। নিশিবকের সেই ওয়াক ওয়াক ডাক আর বাইরে থেকে ভেসে এলো না ঘরে। তাদের কথা ভুলে গিয়ে মদ্যপান করে চলল দুই বন্ধু। চড়তে শুরু করলো তাদের নেশা। কিভাবে যে সময় এগিয়ে চলেছে তারা তা বুঝতেই পারল না। রাত 10টা নাগাদ মোমের আলো যখন নিভু নিভু হয়ে এলো তখন তাদের হুঁশ ফিরল। বোতলটাও তখন প্রায় শেষ হয়ে গেছে। শতদ্র বলল, রাতে আর খাবার ইচ্ছা নেই, আমি এবার শুয়ে পড়ব। রাকেশ বলল, আমিও রাতের খাবার খাবো না, তুই শুয়ে পড়। বোতলের তলানিটুকু শেষ করে আমি শুচ্ছি। ঠিক এই সময় হঠাৎ একটা শব্দ শোনা গেল। বাইরে থেকে যেন কেউ ঠক ঠক করে টোকা দিল জানালাতে। কে টোকা দিচ্ছে? বার কয়েক শব্দটা হতেই খাট থেকে নেমে দুজনে গিয়ে দাঁড়ালো জানালার সামনে। রাকেশ একটানে জানালা পাল্লা খুলে ফেলতেই একটা নিশিবক ঝটপট শব্দে উড়ে গেল জানালার গা থেকে। তা দেখে রাকেশ বলল, পাখিটা ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, ঠোঁট দিয়ে ঠোকা দিচ্ছিল। আমি ভেবেছিলাম কোনো মানুষ। বাইরে ফটফট করছে চাঁদের আলো। আর এরপরেই বাইরে তাকিয়ে বলল, আরে করাতকলের লোকগুলো চলে এসেছে দেখছি। এত রাত হয়েছে বলে সম্ভবত ওরা আর আমাদের ডাকেনি। রাকেশের কথা শুনে শতদ্রু বাইরে তাকিয়ে দেখল বেশ কয়েকজন লোক চাঁদের আলোয় ঝিলের পাড়ে পড়ে থাকা গাছের কাছে ঘুরে বেড়াচ্ছে। তাদের পোশাক দেখে করাতকলের লোক বলেই মনে হচ্ছে। রাকেশ বলল, তুই শুয়ে পড়, আমি একবার ওদের সঙ্গে কথা বলে আসি। এই বলে খাট থেকে জ্যাকেট তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। শতদ্রু বিছানায় শুয়ে পড়ল। ঘুমিয়ে পড়েছিল শতদ্রু। হঠাৎই বাইরে থেকে ভেসে আসা ওয়াক শব্দে ঘুম ভাঙল শতদ্রু। মোমের আলো নিভে গেছে। খোলা জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে ঘরে। কিন্তু রাকেশ ঘরে ফেরেনি। রেডিয়াম লাগানো রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে শতদ্রু অবাক হয়ে গেল। রাত 2টো বাজে, অর্থাৎ 4 ঘন্টা আগে বাইরে বেরিয়েছে রাকেশ। সে এখনো ফিরল না কেন? শতদ্রু খাট থেকে নেমে জানালার সামনে গিয়ে বাইরে তাকালো। না, ঝিলের পাড়ে রাকেশ বা কোনো লোকজন নেই। কোথায় গেল সব? একটু ইতস্তত করে রাকেশের খোঁজে ঘর থেকে বেরিয়ে পড়ল। সে পৌঁছে গেল বাড়ির পেছন দিকে। চাঁদের আলোতে কেমন যেন এক অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করছিল ঝিলের পাড়ে। কিন্তু তারই মধ্যে মাটিতে পড়ে থাকা গাছের গুঁড়ির ওপর বেশ কয়েকজন লোককে বসে থাকতে দেখল শতদ্রু। তবে কি করাতকলের লোকদের সঙ্গে ওখানেই বসে আছে রাকেশ? শতদ্রু এগোলো সেদিকে। কিন্তু সে ঝিলের পাড়ের কাছে পৌঁছাতেই লোক গেল যেন বেমালুম মিলিয়ে গেল। তবে কি নেশার ঘরে ঘুম চোখে ভুল দেখল শতদ্রু? লোক নয়, মাটিতে পড়ে থাকা গাছের গুঁড়ির উপর সার বেঁধে বসে আছে একদল নিশিবক। শতদ্রু তাদের কাছে পৌঁছাতেই তারা উঠে গিয়ে ঝিলের আকাশে পাক খেতে শুরু করলো। শতদ্রু চোখ কসলাতে কসলাতে তাকালো চারিদিকে। না, কেউ কোথাও নেই। কিন্তু এরপরই জলের দিকে তাকিয়ে থমকে গেল সে। পাড় থেকে কিছুটা তফাতে জঙ্গলের মধ্যে গাছের ডালের মতো কি যেন ভাসছে। ভালো করে সেদিকে তাকাতেই শতদ্রুর সব নেশা ছুটে গেল। আরে, ও তো রাকেশ। ওই তো তার গায়ে লাল জ্যাকেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। শতদ্রু চিৎকার করে উঠল তার নাম ধরে, কিন্তু
কোনো সাড়া এলো না। রাকেশ জলে নামলো কিভাবে? সে তো সাঁতার জানে না। আতঙ্কিত ও শতদ্রু ভাবতে লাগলো সে এখন কি করবে, কোথায় কাকে ডাকবে। আর এরপরই হঠাৎ মনে পড়ল ঘরবন্দি নারী পুরুষের কথা। তাদের সাহায্যের জন্য সঙ্গে সঙ্গে ঝিলের পাড় থেকে ছুটল বাড়িটার দিকে। দরজার সামনে পৌঁছে শতদ্রু হুড়কো খুলে একটা দরজা খুলে ফেলল, আর তার সঙ্গে সঙ্গেই তাকে চমকে দিয়ে তার পায়ে ডানার ঝাপটা দিয়ে বাইরের ঝিলের দিকে উড়ে গেল দুটো নিশিবক। খোলা দরজা দিয়ে ঢোকা চাঁদের আলোতে দেখতে পেল ঘরের ভিতর কোনো মানুষ নেই, দুটো বকই ছিল যারা বাইরে উড়ে গেল। আর তারপরই নিশিবকের উল্লাসিত ওয়াক ওয়াক চিৎকারে মুখরিত হয়ে উঠল রাতের পৃথিবী। ঝিলের দিকে তাকিয়ে শতদ্রু দেখল ঘরবন্দি নিশিবক দুটো সোজা উড়ে গিয়ে বসেছে ঝিলের জলে ভাসতে থাকা রাকেশের দেহের উপর। আর অন্য বকেরাও ডাকতে ডাকতে আকাশ থেকে নেমে আসছে ঝিলের পাড়ে। মাটিতে পা রেখেই মানুষের অবয়ব। প্রিয় আলাপ কণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত গল্প নিশিবকের ঝিল। গল্পটা অনেকটা রোমান্টিক এবং ভুতুড়ে ছিল। গল্প শেষ হলেও শব্দের যাত্রা থেমে থাকে না। ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আলাপ কণ্ঠের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।